এই কুখ্যাত মুমিন আপনাকে যুক্ত করেছে, বলেন। কেমন আছেন আসিফ ভাই? ভালো, বলেন বলেন আপনার ভাই বলেন। দাঁতগুলা কি ঠিক আছে? আজকে তো কারে যুক্ত করছেন বুঝবেন, আজকে দাঁতগুলা তো সব কইরা যাবো আপনার। দাঁত তো সব মুমিনে নিয়ে গেছে অলরেডি, সব দি হ্যাঁ। আপনি তো আইসা তো দেখবেন যে একটাও নাই। আচ্ছা, কোন ভাঙ্গেন, আরো একটা ভাঙ্গেন দেখি। তারপরেও মনে করেন আমার কাছে এমন যুক্তি আছে যে আপনার দাঁতে একটাও থাকবো না। যেমন আপনি তো আল্লাহ নবী কিছুই বিশ্বাস করেন না, তাই না? এখন আমার হ্যাঁ, কাছে অনেক যুক্তি আছে, তার মধ্যে একটা যুক্তি হইলো, সবচেয়ে বড় যুক্তি এটা, যে আল্লাহ নবী সত্য, এটা তো কোরআনেই আছে। কেমন ওয়াও দিলাম ভাই? ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। আমার তো পুরা মনে করেন পুরাই সেরকম ভাই যুক্তি। ভাই, আমার তো দাঁত তো গেছে গেছি আচ্ছা মনে আসিফ করেন। ভাই, আপনার সাথে আসলে মনে করেন কথা বলতে পেরে নি- মনে মনে করেন ভাই, আমার যদি পোলাপানা হয় তাদেরও দাঁত থাকবো না, বুঝছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ। আসলে ভাই আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগতেছে। তো আমি বছর খানিক হবে আপনার ভিডিও দেখি। আমি ছোট থেকে অনেক ধর্মান্ধ ছিলাম, অনেক নামাজ পড়তাম, রোজা রাখতাম। তো আমাদের মসজিদের হুজুর একবার কইলো যে একটানা 40 দিন নামাজ পড়ে তুমি যদি আল্লাহর কাছে কিছু চাও, তাহলে মনে করো এটা আল্লাহ তোমার দিয়ে দিব। তা আমি তো খায় না খায় মনে করেন যে নাকে খড় দেওয়া শুরু করলাম। 40 দিন পার হয়ে গেছে, এই যে আল্লাহর কাছে চাই, কিন্তু কই আমি যা চাই তা তো কিছুই পাই না। এটা একটা গেল। তারপরে ইসলামের অনেক মানে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক খটকা লাগতো মনের মধ্যে, যে খাইতে গেলেও দোয়া, হাঁকতে গেলেও দোয়া, মুততে গেলে দোয়া। এই মানে যেটাই করি তার আগে একটা না একটা দোয়া আছেই। এখন আমার পক্ষে তো এত দোয়া, মানে এত কিছু তো আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। তা এটা নিয়ে মানে আমার ছোট থেকেই মানে মনের ভিতরে একটা খটকা লাগতো। তো এগুলো আমি কারোর জিজ্ঞেস করা পারতাম না। যদি হুজুর করে জিজ্ঞেস করতাম তাহলে তারা এ, বিভিন্ন কিছু যুক্তি দিয়ে বোঝাই দিত, এটা এরকম আল্লাহ তোমার পরীক্ষা করতেছে, হ্যান ত্যান। তো যখন থেকে আপনার ভিডিও গুলা দেখলাম, তারপরে আমার মনের ভিতরে যত প্রশ্নগুলা ছিল তার সমস্ত উত্তরগুলো আমি পেয়ে গেছি। তো ভাই যাই হোক, আপনার ভিডিও দেখে আগে ছিলাম কট্টর মুমিন, এখন হয়েছে কুখ্যাত মুমিন। ঠিক এখন আছে ভাই, মাঝে ঠিক মধ্যে আছে, বলেন। হ্যাঁ, বলেন বলেন। আহ তো যাই হোক, আগে মাঝে মধ্যে নামাজ পড়তাম, এখনো পড়ি। কারণ আমরা এমন একটা সোসাইটিতে থাকি, যদি শুক্রবারে নামাজ পড়তে না যাই, তাহলে অন্য যে মুমিন আছে এরা কইব, অমুক তো খারাপ হয়ে গেছে, হালাই তো নামাজ পড়তে যায় না, শুক্রবারও নামাজ পড়ে না, মানে এই ধরনের কমেন্ট গুলা করতেই থাকে। তো যার কারণে মসজিদে যাই, কিন্তু মাঝে মধ্যে ওযুও থাকে না। মানে আগে যেমন একটা ইয়া ছিল যে হাই হাই, মসজিদে যদি খালি পায়ে বা অজু ছাড়া ঢুকি, তাইলে তো আমার বহুত পাপ হইব, বললে তো দিব সেই শাস্তি। মানে এগুলা ভয় মনের মধ্যে কাজ করতো। তো এখনো যাই, তো মসজিদে যাই, কিন্তু আগের মতো আর মন ধ্যান নাই। কারণ বিশ্বাস যদি না থাকে সেখানে তো আর কেউ জোর করে বিশ্বাস আনতে পারে না। তো ওই জিনিসটাই, আপনি যে কাজটা করতেছেন ভাই, এটা অনেক ভালো একটা কাজ, যা সবার পক্ষে করা সম্ভব না, চাইলেও সম্ভব না। আমরা যদি করতে যাই, এটা তো ভাই মানে কল্লা থাকবো না, এনে করতে গেলে ঠিক আছে, বাংলাদেশ বুঝেনি ঠিক তো। আছে কুখ্যাত মুমিন ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় দিই। ভালো থাকবেন আপনি। হ্যাঁ ভাই, আবার কথা হবে। ভালো থাকবেন কথা হবে, আপনিও। ঠিক আছে, ভালো। ভাই আমি আসলে মোটামুটি পাক্কা মুমিনই ছিলাম। এমনকি ফজরের নামাজও আমি জামাতে আদায় করতাম। আমার মনে প্রথম খটকা লাগছিল ভাই, ওই যে একটা ব্যাপার আছে হলো মুসাফিরের নামাজ। মুসাফিরের নামাজের একটা নিয়ম আছে না, যে এত দিন অতিক্রম না, এত মাইল অতিক্রম করলে তাদের নামাজ অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। রোজাও রাখবে না। জি জি, আমার খটকা লাগছে যে আল্লাহ এত মহাজ্ঞানী, উনি কেন এখানে কিলোমিটার বা দূরত্বকে একক হিসাবে ধরলো, যেটা নাকি আপনার যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। ধরেন ওই সময় হ্যাঁ, যেটা 2 ক্রোশ, অল্প সময়ের মধ্যে মানে পার হয়ে, বা অনেক সময় লাগতো পার হইতে উঠ দিয়ে। এটা যখন বিমান আবিষ্কার হয়েছে বা টেকনোলজি আপডেট হয়েছে, তখন তো ওই 2 ক্রোশ তো ধরেন একেবারে অল্প দূরত্ব, ধরেন 2 মিনিটে যাওয়া যেতে পারে। হ্যাঁ, এইটা এখন উনি একটা বুলেট মহাজ্ঞানী ট্রেনে হয়ে কেন চললে, সময় দিল না? বুলেট ট্রেনে চললে কয়েক মিনিট লাগে যাইতে, তাই না? হ্যাঁ, কয়েক মিনিট লাগে। তাহলে উনি এত মহাজ্ঞানী, উনি ইউনিটটা সময় দিলেন না কেন? মানে এইটাই আমার প্রথম খটকাটা লাগছে। ইউনিট হিসেবে উনি সময় দিতেন, যে 2 দিন পরিমাণ পথ গেলে তার জন্য মুসাফিরের নামাজ জায়েজ হবে। এরকম যদি করতে পারতেন না উনি লজিক্যালি। হুম, করতে পারতেন, হ্যাঁ।
তো সেই হিসাবে তো মানে উনি মহাজ্ঞানী হইলেন কিভাবে? এইটা প্রথম খটকা। দ্বিতীয় হলো এটা যেটা আপনারা প্রায় সময় আলোচনা করেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন উনার সন্তান মানে জেনারেশন এক্সটেনশনের জন্য ভাই বোনের মধ্যে মানে সম্পর্ক মানে ফিজিক্যাল রিলেশন করতে হবে, উনি তো জানতেন যে ভাই বোনের রিলেশনটা একসময় একটা সেক্রেট রিলেশন হবে। তারপরও উনি দুইটা জোড়া না পাঠায় কেন সিঙ্গেল জোড়া পাঠাইলেন? এই দুইটা থেকে আমার খটকা শুরু। তারপর আপনার লাইভ দেখতে দেখতে মানে আমার চোখ খুলে গেছে। এখন আমি মোটামুটি বলা যায় যে সংশয়বাদী, নাস্তিক বলা যাবে না, সংশয়বাদী আমি। মানে কেউ যে আছে এখন আমার আর বিশ্বাস হয় না। আমি ধর্মকর্ম পুরা বাদ দিয়ে দিছি, এখন নামাজ কালামের ধারের কাছেও নাই। যদিও আমার শ্বশুর আমার জোর করে নিয়ে উমরা করাইছে, যেটা একটু ওয়েস্ট অফ মানি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই টাকাটা আপনি অন্য জায়গায় ব্যবহার করলে ভালো হতো। ঠিক আছে, আল্লাহর খাস বান্দা ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, এখন আমার জাস্ট একটাই প্রশ্ন ভাই, যে আসলে সৃষ্টিকর্তা একজন আছে, চিন্তা করলে মোরালিটির ব্যাপারটা তো আসলে কাজ করে। আমি জানি মোরালিটি আলাদা জিনিস, এটা ধর্মের সাথে সম্পর্ক না। একটু ভাই তো ভাই ভাই ভাই, এইটা জি নিয়ে 500 বার আলোচনা জি হয়েছে, জি 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 500টা জি লাইভ আলোচনা আছে ভাই। করছেন, মানে নিজেরে মোটিভেট করার জন্য আসলে কি করা যেতে পারে যে মোরালি নিজে ঠিক জায়গায় থাকবো। কি বললেন বুঝলাম না, আবার বলেন। মানে আমি যদি চিন্তা করি যে সৃষ্টিকর্তা একজন আছে এবং আমার ভালো কাজের এটাতে জন্য পুণ্য এটাতে বা সওয়াব হবে। মোরালি ভালো থাকবেন কেমনে আপনি? আহ, এটা তো আপনি বেনিফিট পাচ্ছেন বা আপনার লস হইতেছে, আপনার আপনার শাস্তির ভয় দেখাচ্ছে বা লোভ দেখাচ্ছে, এটার সাথে মোরালিটির সম্পর্কটা কোথায়? মানে ধরেন আলটিমেট একটা আমার বেনিফিট দিচ্ছে, এরকম একটা লোভী আপনি মানে বলতে পারেন। তা এটা এইটা তো ছাড়া বেনিফিট আমি যদি আসলে পান নিজের তাহলে, মোটিভেট রাখবো কিভাবে? জি বেনিফিট যদি পান সেটা তো আর মোরালিটি হইলো না। বেনিফিট যদি পান তাহলে সেটা মোরালিটি কিভাবে হইলো? না, তাও ঠিক, এটাও লজিক্যালি ঠিক। মানে মানে মনে আমি করেন বলতে চাচ্ছি মোরালিটির জন্য রাস্তায় একটা মোটিভেশন। রাস্তায় রাস্তায় একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মৃত পড়ে আছে, প্রায় মারা যাচ্ছে যাচ্ছে, এই কুকুরটাকে আপনার হাসপাতালে নিয়ে যেতে হবে, এরকম একটা কুকুর আপনি দেখলেন, ঠিক আছে ভাই? জি 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 তো আপনি আহ, সামনে গেলেন, সামনে গিয়ে আপনি চিনতে পারলেন এইটা হইতেছে ট্রিলিয়নিয়ার ইলন মাস্কের কুকুর। এখন আপনার মনে বিরাট একটা বাক বাক করে উঠলো যে এইটাকে যদি আমি হাসপাতালে নিয়ে যাইতে পারি, ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক তো কমপক্ষে $1 বিলিয়ন তো আমার দিয়েই দিব খুশি হইয়া। হ্যাঁ, আপনি দিলেন দৌড়, মানে লুঙ্গি তুইলে আপনি দিলেন দৌড় এটা কুকুরটারে নিয়ে হাসপাতালের দিকে, যেমনি হোক বাঁচান লাগবো। আচ্ছা, আপনি যে কুকুরটাকে বাঁচাইলেন, এইটার মোরাল ভ্যালু কতটুকু একটু বলেন তো? না, আপনি যেটা বলছেন যে পুরস্কারের লোভে বা কিছু পাওয়ার আশায় যদি করি তাহলে তো আসলে মোরালিটি থাকলো না, এটা তো ঠিক আছে। আপনি যেটা বলছেন এখন এটা বুঝতে পারছি, তাহলে আপনি পুরস্কারের আশা করলে তো জি জি গেলে জি ঈশ্বর কি কিছু দিবে বা ঈশ্বর শাস্তি দিবে, এটার সাথে তো মোরালিটির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই। জি মোরালিটি জি হবে তখন যদি আপনি নিঃস্বার্থভাবে, কোনো লাভের আশা ছাড়া, কোনো ক্ষতির আশা ছাড়া নিঃস্বার্থভাবে ওই কুকুরটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান। দরকার হলে নিজের ক্ষতি করে হইলেও আপনি কুকুরটার জীবনটা রক্ষা করবেন। দরকার হইলে আপনার একটা মানে টাকা পয়সা খরচ করে হইলেও, আপনার লস করে হইলেও আপনি কুকুরটা, শুধুমাত্র কুকুরটার জীবনটা রক্ষা পাইলে আপনার একটু ভালো ফিলিংস হবে, আপনার একটা মানে মনে একটা আনন্দ লাগবে, শুধুমাত্র এইটুকুর জন্য যদি আপনি এই কাজটা করেন, শুধুমাত্র তখন সেটার একটা মোরাল ভ্যালু আছে। এছাড়া কোনো টাকা পয়সা পাইবেন, হুর পাইবেন বা শাস্তি পাইবেন, এইগুলা যদি থাকে, এগুলার তো কোনো মোরাল ভ্যালু নেই। জি জি আপনি যেটা বলছেন এখন ক্লিয়ার ভাই, এটা আমি বুঝতে পারছি যে মোরালিটি আসলে পুরস্কার বা রিওয়ার্ডের সাথে কানেক্টেড না। কিন্তু ভাই আমার আরেকটা প্রশ্ন আছে যে এইটা হলো আমি ভালো কাজের জন্য, তার মানে পৃথিবীতে যে বলে যে কার্মা ইজ এ বীজ, ভালো কাজের জন্য কোনো পুরস্কার বা রিটার্ন বা খারাপ কাজের জন্য কোনো শাস্তি কি তার মানে নাই? শাস্তি আছে এরকম কোনো প্রমাণ নাই। যেটা আছে সেটা পৃথিবীতেই আছে, আমরা যেটা নিজেরা তৈরি করছি সেটা হচ্ছে আইন কানুন, বিচার ব্যবস্থা, সংবিধান, রাষ্ট্র, সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা নিজেরা তৈরি করছি আমাদের সমাজকে ভালো রাখার জন্য। যদিও অনেক সমাজ এখনো পশ্চাৎপদ, সেই সমাজগুলোকে আরো ডেভেলপ করতে হবে ধীরে ধীরে। কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি ধরেন ছোটখাটো অপরাধী করতে থাকি কন্টিনিউয়াসলি, যেটা সামনে আসলো না বা আইনের মধ্যে ওইভাবে আসতে পারলো না, যেটার জন্য আমার শাস্তি হবে, তাহলে এই যে খারাপ কাজ যে আমি কন্টিনিউয়াসলি করে গেলাম, এটা রিটার্নে আমার কোনো শাস্তি বা আমার কোনো লাইফে কোনো এটার ইম্প্যাক্ট পড়বে না? অবশ্যই পড়বে। আপনার সোসাইটি তখন ডেভেলপ করতে পারবে না অ্যাজ এ হোল। মানুষ যখন প্রাচীনকালেই যখন মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে বসবাস করা শুরু করছে, তখনই তারা দেখছে যে এইভাবে যদি ছোট 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 একজনের টাকা মেরে দিলাম, একজনের 10 টাকা মেরে দিলাম, একজনের 20 টাকা মেরে দিলাম, এই রকমের যদি করা হয় তাহলে অ্যাজ এ হোল সোসাইটি ডেভেলপ করে না। যে সমাজে দুর্নীতি প্রবণ থাকে, যে সমাজে একজনের টাকা আরেকজন মাইরা খেতে পারে, ক্ষমতাবানরা দুর্বলদের উপর অত্যাচার করতে পারে, সেই সমাজগুলা ডেভেলপ করে না। সেই সমাজগুলা ডেভেলপ করে যে সমাজগুলোতে একে অন্যের উপরে নির্ভরশীল এবং একজন আরেকজনের অধিকার সম্পর্কে সচেতন। যেমন ইউরোপের সমাজ, ইউরোপের সমাজগুলোতে একজন আরেকজনের অধিকার সম্পর্কে সচেতন। একজন জানে যে আমি যদি একজন নাপিতকে অত্যাচার করি, এইটার এফেক্ট একটা সময় আমার উপর এসে পড়বে। আমি যদি একটা
সুইপারকে অত্যাচার করি, তাহলে এটার এফেক্ট আমার উপরে একদিন এসে পড়বে, আমিও এটার জন্য ভুক্তভোগী হব। আমরা প্রত্যেক মানুষ একে অন্যের উপরে নির্ভরশীল। আমি নির্ভরশীল হচ্ছে একজন নাপিতের উপরে, আমি নির্ভরশীল হচ্ছে একজন সুইপারের উপরে, আমি নির্ভরশীল হচ্ছে রাস্তায় যে ঝাড়ু দেয় তার উপরে। সেই যে রাস্তায় যে ঝাড়ু দেয় তার টাকাটা যদি আমি চামে মাইরা দিতে পারি, তার বেতনের টাকাটা, তাহলে তার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায় তাতে, তাহলে রাস্তায় ঝাড়ু দেওয়ার আর কোনো লোক থাকবে না। আমি যে প্রতিদিন সকালবেলা ড্যাং ড্যাং করে অফিসে যাই, সুন্দর রাস্তা দিয়ে হাইটা, সেই সুন্দর রাস্তাটা আমি আর পাবো না। এই জন্য আমি তার উপরে নির্ভরশীল, সেও আমার উপরে নির্ভরশীল। আমি যদি ছোট 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 লুটপাট বাটপারি চুরিধারি এগুলা করি, যদি আইনগত ভাবে সেটা ধরা না পড়ে, সেখানেও আমি দেখি যে আমার লস আছে। সামাজিকভাবে অন্য অনেকগুলা মানুষের উপর নির্ভরশীল একটা অংশ হিসেবে আমি দেখবো যে আমার এখানে লস হয়ে যায়। আলটিমেটলি আমি লসের ভিতরে থাকি। বাংলাদেশে যেই সমস্ত সমাজ অশিক্ষিত মূর্খ কুসংস্কারাচ্ছন্ন, তারা মনে করে আমি খুব জিতা গেছি, ওর টাকা মেরে দিতে পারছি বলে আমি খুব জিতা গেছি। কিন্তু যে সভ্য সমাজগুলা, শিক্ষিত সমাজগুলো আছে, তারা প্রত্যেক মানুষের অধিকার সম্পর্কে সচেতন। তারা জানে যে আমি যদি একজনের রাইট ভায়োলেট করি, তাহলে আমারও এইটার জন্য একটা কনসিকুয়েন্স আছে, আমিও এটার জন্য সাফার করব, সোসাইটি অ্যাজ এ হোল সাফার করবে। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যদি ভিসা পান, কখনো ফ্যামিলি নিয়ে চলে যাবেন, আপনাকে অফার দেওয়া হইলো এমন একটা দেশ, যেই দেশ মনে করেন সুইডেন বা জার্মানি, যে দেশগুলার 80-90% মানুষ হচ্ছে নাস্তিক, রাষ্ট্রে ধর্মের কোনো প্রভাব নাই, ধর্ম দেওয়া কিচ্ছু যায় আসে না কারোর, ওরা ধর্ম ওরে পাত্তাও দেয় না, রিওয়ার্ড জান্নাত জাহান্নাম এগুলো পুষেও না। জার্মানি বা সুইডেন, এই দুইটা দেশের ভিসা আপনাকে দেওয়া হবে, অথবা আপনি চুজ করতে পারবেন পাকিস্তান এবং আফগানিস্তানের সোসাইটি, এই দুইটা দেশের ভিসা দেওয়া হবে। আপনি আপনার ফ্যামিলির জন্য কোন দেশ চুজ করবেন একটু বলেন। অবশ্যই জার্মান সুইডেন ভাই। কেন কেন? এই সমস্ত দেশে তো নাস্তিক বেশি, এখানে তো রিওয়ার্ড টিওয়ার্ড ইত্যাদি ইত্যাদি নাই। আর পাকিস্তান আফগানিস্তানে তো 99.99% মানুষ ধার্মিক এবং কট্টর ধার্মিক, শুধু ধার্মিক না, কট্টর ধার্মিক, একদম আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহু আকবার বিলা কব দিয়ে দিব, এই টাইপের ধার্মিক। তাহলে সমস্যাটা কোথায়? আপনি কেন সুইডেন জার্মানি যাবেন? নাম্বার ওয়ান রিজন হলো ভাই, আমি ধর্মকর্ম, যেহেতু ধর্মকর্ম থেকে অলরেডি ডিটাচ এইটা। আর সেকেন্ড রিজন হলো বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং প্লাস লাইফ সিকিউরিটি। তাহলে নাস্তিকদের দেশে যারা ওই রিওয়ার্ড, পরকালের রিওয়ার্ড টিওয়ার্ড পুষে না, তারা ইন্সপিরেশন কোথা থেকে পাচ্ছে যে ভালো কাজ করতে হবে, অন্যের অধিকার রক্ষা করতে হবে, এগুলা তারা কোথা থেকে পাচ্ছে? আর পাকিস্তান আফগানিস্তানে আপনি যাইবেন না কেন? এখানে সিকিউরিটি খারাপ কেন, সিকিউরিটি কম কেন? সমস্যাটা কোথায়? ওরা তো ধর্ম বিশ্বাস করে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, তাইলে ওরা ওইখানে, যদিও এখানে দুর্নীতি সবচেয়ে বেশি, খুনাখুনি মারামারি বোমাবুমি সবই বেশি, একটা মেয়ে রাস্তায় দিনের বেলাও চলতে পারবে না, তারা রেপ করে ছেড়ে দিবে। আপনি যাইবেন সুইডেনে কেন ভাই? বুঝলাম না। ওই সমস্ত দেশের মানুষ, পাকিস্তান আফগানিস্তানের মানুষ কি করতে পারে? না, পাকিস্তান আফগানিস্তান তো ভাই এখন তো ওই যে, যেহেতু আমি ইসলাম ধর্ম বুঝতে পারছি যে আসলে কিসের ধর্ম, এখন তো আমি জানি আফগানিস্তান পাকিস্তান হলো জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে পুরোপুরি। সো কিন্তু আপনার ওইখানে যে আসলে পয়েন্টটা লাইফ ছিল, সিকিউরিটি তো নাই। কিন্তু ভাই আপনার যে পয়েন্টটা ছিল যে যে বেনিফিট পায়, ইন্সপিরেশন পায় ধর্ম থেকে, এটা ভাই আসলে ক্লিয়ার হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে ইসের সাথে রিওয়ার্ড কানেক্টেড না, মোরালিটির সাথে, এটা আমি ক্লিয়ার হয়ে তার গেছি। মানে নাস্তিকদের দেশে মানুষ তাহলে মানে এই ইন্সপিরেশনটা কোথা থেকে পাচ্ছে? এটা মোরালিটি তাদের কাছে ক্লিয়ার, মোরালিটি জিনিসটা যে রিওয়ার্ডের সাথে কানেক্টেড না, এটা ওরা বুঝে, এই কারণে ওদের ওইখানে লাইফটা এত সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহর খাস বান্দা ভাই, তাহলে আপনাকে বিদায় দিই আজকে। আল্লাহর খাস বান্দা ভাই, আপনাকে কি তাহলে বিদায় দিব আজকে? কথা হালকা ভাবে একটু তুলছিলাম নবীর এই যে আয়সারে বিয়ে টিয়ে এগুলি নিয়ে বাসায়। মোটামুটি আমার ওয়াইফ তো যেহেতু আমার শ্বশুরের মেয়ে, সো সেও ওই ইসলামী মনোভাবে পুরাপুরি আছে। সো তার কাছে তো আমি বিশাল অপরাধ করে ফেলছি, সে তো পারলে আমার ডিভোর্স দিয়ে দেয় এমন একটা অবস্থা, যে কি তুমি এই এত বড় কথা বলছো নবীরে নিয়ে। এখন কথা হলো ভাই, আমি তো আসলে ধর্মকর্ম করা আর আমার পক্ষে পসিবল না। এখন ভাই নিজেরে কিভাবে আমি এই সমাজে নিজেরে প্লেস করব আমি? এগুলো নিয়ে মানে সামনাসামনি সরাসরি কথা না কম বলাই ভালো, কারণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কিন্তু আমার ছেলেটারে ভাই হাফেজি ভর্তি করাই দিছে ভাই, এখন তো মানে হাফেজি ডিরেক্ট না, ইংলিশ মিডিয়াম প্লাস হাফেজি। তাকে একটা ভালো স্কুলে ভর্তি করেন, মানে যে স্কুলে মানে অন্য অন্য জিনিস শেখায়, এগুলো হাফেজি টাফেজি এটা করতে গেলে তো ভাই এখন ডিভোর্স হয়ে যাবে ভাই, এটা তো ভাই মহাবিপদে করতেই আছি হবে, ভাই। এটা আমার করতেই হবে, বাচ্চাটার কারণ জন্য একটা খুব খারাপ আপনার লাগে ভাই। বাচ্চার ভবিষ্যৎ, আপনার বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, এটা তো আপনার করতেই হবে, যেভাবেই হোক এই মাদ্রাসা থেকে বের করে তাকে একটা ভালো স্কুলে ভর্তি করেন। ঠিক আছে, আল্লাহর তাহলে খাস বান্দা ভাই, divorce তাহলে ভাই। আজকে বিদায় দিই আপনাকে। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ভাই, অনেক অনেক ধন্যবাদ। তাহলে করে মহা আহাম্মক আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন।
আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা আসিফ ভাই, আপনার কি এই সাইন্টিফিক রিয়েলিজম এবং ইনস্ট্রুমেন্টালিজম নিয়ে কোনো লেখা আছে? না, আমি আচ্ছা, আপনি একটু বুঝায় বলেন। মানে এই দুইটা টার্ম সম্বন্ধে কি আপনি পরিচিত? অনেক আগে হয়তো শুনেছি, কিন্তু আমার এখন এই মুহূর্তে মাথায় আসতেছে না কি জিনিস। না না, এই সাইন্টিফিক রিয়েলিজম যেটা আর কি, মানে যারা এই রিয়েলিস্ট যারা, তারা আর কি দাবি করে যে সায়েন্সের মাধ্যমে আমরা আসলে ট্রুথকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, বা আমরা অ্যাপ্রক্সিমেট ট্রুথটা আমরা যেতে পারি, এবং এটার প্রমাণ হিসেবে তারা দাবি করে যে এই ট্রুথগুলোকে আমরা এম্পিরিক্যালি সাকসেসফুলি আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পেরেছি। কিন্তু ইনস্ট্রুমেন্টালিস্ট যারা, তারা দাবি করে যে এইটা কখনোই আপনি পরম ভাবে বলতে পারবেন না, অ্যাবসলিউটলি আপনি কখনোই এটা বলতে পারবেন না যে আপনি ট্রুথকে একেবারে পেয়ে গেছেন, এবং এর মাধ্যমে তারা আসলে সায়েন্সকে অনেকটা রিফিউট করার চেষ্টা করে। তা আমি আমি আর কি এটা নিয়ে একটু স্টাডি করেছিলাম, কিন্তু আচ্ছা, মানে এই দুই দাবিকে আমি ভুল প্রমাণ করব কিভাবে? না, আমার প্রশ্ন, ইনস্ট্রুমেন্টালিস্টদেরকে দ্বিতীয়টাকে আমি ভুল প্রমাণ করব কিভাবে? এটার ফলসিফিকেশন কি? আমি কি করলে বুঝতে পারবো যে তাদের দাবিটা ভুল? না, ইনস্ট্রুমেন্টালিস্টদের মানে দাবিটা খণ্ডানো গেছে কিনা এটা জানতে আর কি আমি মানে আপনাকে আর কি জিজ্ঞেস করলাম, এটাই আর কি। দাবিটা যে আমি খণ্ডাবো, তারা কি তাদের এই যে হাইপোথিসিসের সপক্ষে কোনো ফলসিফায়েবল টেস্ট দিয়েছে? না, তারা যেমন অনেক ক্ষেত্রে যেমন তারা, আমি একটা আর কি বই পড়ছিলাম, তো ওইখানে আর কি ইনস্ট্রুমেন্টালিস্ট যারা, তারা বলছে যে ভবিষ্যতে আমরা এরকম অসংখ্য সাইন্টিফিক থিওরি পেয়েছি যেগুলো কিনা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু ওই সাইন্টিফিক থিওরির আলোকে আমরা বেশ কিছু পরবর্তীতে সঠিক প্রেডিকশন করতে পেরেছি। না 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 না, পরবর্তীতে ভুল প্রমাণ হয়েছে সেটা তো এই জিনিসটা মিন করে না। মানে বিজ্ঞানের ইয়াটাই তো হচ্ছে গিয়া আমরা যত ইনফরমেশন পাবো তত আমাদের যে জ্ঞান তত ডেভেলপ করবে, তত আমরা আরো ভালো পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। আগের কোনো এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল রেজাল্ট এসে থাকে, তাহলে সেটা আমরা আবার চেক করে দেখবো, তাতে তো এটা তো আপডেট হচ্ছে। এটা তো আহ এমন না যে ভুল প্রমাণ হয়ে গিয়েছে। মনে করেন রাদারফোর্ডের পরমাণু মডেল আর নিলস বোরের পরমাণু মডেল, এই রাদারফোর্ডের মডেল থেকে নিলস বোরের পরমাণু মডেলে যে আসলো, এটা তো আপডেট হয়েছে। এটা তো ভুল প্রমাণ। হ্যাঁ, বিজ্ঞানের জগতে যখন এই ধরনের একটা ত্রুটি পাওয়া যায় তখন আগেরটাকে আমরা ভুল বলে দিই, কিন্তু এটা তো আসলে সেইভাবে ভুলও না। কারণ আহ ওইটার উপর ভিত্তি করেই তো নিলস বোরের পরমাণু মডেল এসছে, তাই না? না, ইনস্ট্রুমেন্টালিস্ট যারা, তারা আর কি এর মাধ্যমে আর কি দাবি করার চেষ্টা করে যে আপাতত সাইন্টিফিক যে সকল থিওরি গুলো আছে, যদিও বা তারা এখন এম্পিরিক্যালি অনেক সাকসেসফুল ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, কিন্তু এটা প্রমাণ করে না যে ভবিষ্যতে এই থিওরিটা ভুল প্রমাণ হবে না, কিংবা এটা আসলে যে কিন্তু যতক্ষণ একেবারে পর্যন্ত পরম যে সত্য, এটাকে কিন্তু আমি হ্যাঁ তো হ্যাঁ, এটা বলেন, বলেন। কথাটা বুঝতেছি না যে যতক্ষণ পর্যন্ত আমরা এটা একটা থিওরি তো অসংখ্যবার টেস্ট করা হয়, অসংখ্যবার টেস্ট করার পরে তো এটা থিওরি হয়। এখন যেই থিওরি কাকে বলে? থিওরি বলা হয় হচ্ছে কি অসংখ্যবার টেস্ট রেজাল্ট আসছে আমাদের কাছে, এবং এটাকে ভুল প্রমাণ করা এখন পর্যন্ত যায় নাই, এবং এটা ফিউচার প্রেডিকশনও দিয়েছে। ফিউচার প্রেডিকশন অনেকগুলো মিলে গেছে। এই রকমের একটা জিনিসকেই তো থিওরি বলা হয়। তাহলে এই, হ্যাঁ হতে পারে যে এই থিওরিও বাতিল হবে, কিন্তু এটার তো আপডেট হবে। এই থিওরি তো মানে একেবারে পুরোপুরি বাতিল হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে, তা তো সম্ভব না ভাই। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টালিস্টদের দাবিটা আর কি এটাই যে সায়েন্স, তাহলে এই পরিপ্রেক্ষিতে তারা দাবি করে যে সায়েন্স কখনো আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথটা সাপ্লাই সায়েন্স তো কখনো করতে পারছে না। এই দাবিটাও করে নাই। এই দাবিটা তো সায়েন্স কখনো করেও না যে সায়েন্স সবাইকে অ্যাবসলিউট ট্রুথ আমি আর কি দিচ্ছে। এই যে বই থেকে আমি পড়েছি, ওইখান থেকে আহমক ভাই, সায়েন্স তো এই দাবি কখনো করেও নাই যে সায়েন্স সবাইকে অ্যাবসলিউট ট্রুথ দিচ্ছে। আহমক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইনস্ট্রুমেন্টালিস্টদের সাইটটা কি বলতে চাচ্ছিলেন? ভাই জি আপনার জি, কথা আসিফ ভাই শুনতে পাচ্ছি। হ্যালো, ভাই আপনি অনেকক্ষণ পরে শুনতেছেন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না আপনার কথা। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আসিফ ভাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন আমি তো শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আসিফ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যাবসলিউট ট্রুথ, বিজ্ঞান অ্যাবসলিউট ট্রুথ দিচ্ছে, এটা তো বিজ্ঞানের দাবিও তো না। না, এর মাধ্যমে আর কি ইনস্ট্রুমেন্টালিস্টদের যে মানে দাবিটা, তা আমি আর কি যে বইটা থেকে পড়েছি সেখান থেকে আমি কোট করছি যে ভাই আমি আসলে জানতে চাচ্ছি না, সায়েন্স ডাজ নট। আমি আসলে সেটা জানতে চাচ্ছি না। আপনি কি পড়েছেন সেটা জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে এই অ্যাবসলিউট ট্রুথের দাবিটা কি বিজ্ঞানের আছে নাকি নাই? বিজ্ঞানের নেই। তাহলে এই দাবিটা জোর করে চাপায় দেয়া কেন হচ্ছে? এটা যে দাবিটা ইনস্ট্রুমেন্টালিস্ট যারা, তারা যে দাবিটা সায়েন্স করেই নাই, তার মুখে এটা কেন গুঁজে দেওয়া হচ্ছে?
না না, সেটাই তো প্রশ্ন, মানে আমিও আর কি মানে যারা কিনা এই যে রিয়েলিস্ট যারা Absolute truth তাদেরই জিনিসটা পক্ষে, কি ভাই? অ্যাবসলিউট ট্রুথ জিনিসটাই বা কি সেটা তো আমি বুঝতেছি না। তারা যে কেউ মানে যদি অ্যাবসলিউট বলে, ট্রুথ মানে ইউনিভার্সে যে আচ্ছা ট্রুথটা আচ্ছা এক্সিস্ট আচ্ছা, করে সেটা কি আমি সায়েন্স বুঝতেছি না খুঁজে এগুলা পেয়েছে কিনা। এগুলা কিছু আমি বুঝতেছি না ভাই। ইউনিভার্সে একটা ট্রুথ এক্সিস্ট করে, এগুলা এই সমস্ত কথার অর্থ কি সেটা আমি বুঝতেছি না ভাই। একটু ধৈর্য ধরেন, আমি একটু দেখি। ইকবাল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ইকবাল ভাই। ইকবাল ভাই আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আপনাকে অনেকদিন ধরে আমি খুঁজতেছি। আমি আপনার সাথে ওই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আপাতত এই জিনিসটাতে একটু আসি, যে আপনি কি ওনার কথা কিছু বুঝতে পারতেছেন ইকবাল ভাই? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি বা উনি নিজে হয়তো বা না, ওনাকে যারা বলছে তারা এই যে সাইন্টিফিক মেথড সেখানে হল খোঁজার চেষ্টা করতেছে। আমার ইকবাল ভাই, উত্তরটা হ্যাঁ, ইকবাল ভাই একটু কথা শুনবেন? আমি শুনছি তো, আমি বলি যে আমি না তো না না, বললাম ইকবাল ভাই আপনি আপনি যে হয়তো বা বললেন আমি কিংবা কার কাছ থেকে শুনেছি, এটা আর কি ঠিক না। আমি আর কি একটা বই পড়েছি, আমি বলিনি তো কার কাছ ওই থেকে বইটা শুনছেন। হলো এই যে ফিলোসফি অফ কথা যদি সায়েন্স, না এটা শুনেন, লিখেছেন। কথা যদি না শুনেন তাহলে তো এই সমস্যাটা হয়। আমি বলছি যে আপনি হয়তোবা কিংবা আপনি যাদের থেকে শুনছেন, আমি তো এখানে বা বললাম, ঠিক না? বলেন নাই বা বলছি না আমি এখানে? ইকবাল ভাই আমি আর কি তাহলে আমি মনে হয় বলতে ভুল করেছি, মানে বা হ্যাঁ, মনে হয় বলতে আমি ভুল শুনিনি। করছেন, ঠিক আছে। শুনেন তাহলে এখন আপনি সাইন্টিফিক মেথড যেটা এখানে হোল একটা খোঁজার চেষ্টা করতেছেন, এর উত্তর এটা না যে ভাই হোল আছে কি নাই। কথাটা হচ্ছে যে সায়েন্স যে কাজ করে এটা কোনো প্রমাণ আপনার কাছে আছে? আপনি দেখতে পান আপনার পারিপার্শ্বিক জীবন, যেটা আপনি দৈনন্দিন জীবনে দেখতে পান কিনা? সায়েন্স যে কাজ করে, সায়েন্স আমাদেরকে প্রাকৃতিক যে ফেনোমেনন যেগুলো, এগুলোর যে ব্যাখ্যাগুলো আমাদেরকে দিচ্ছে, সেগুলোকে কাজে লাগায় আমরা কি কোনো কিছু করতে পারছি কিনা, এটার কোনো উদাহরণ বা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনার কি আছে কিনা বলেন? হ্যাঁ ইকবাল ভাই, আমি তো আসিফ ভাইকে এটা বলেছি যে সায়েন্স হলো এমপিরিক্যালি সাকসেসফুল, আমি তো বলেছি আসিফ ভাইকে। আচ্ছা ঠিক আছে, এটা ওকে, এনাফ প্র্যাগমেটিক, এনাফ এটা এনাফ প্রযুক্তি এনাফ পাওয়া এনাফ যাচ্ছে। এনাফ এনাফ এখন আমাকে বলেন যে আপনি যে সমস্যাগুলোর কথা বলতেছেন, অ্যাবসলিউট ট্রুথ দেয় না, এটা ওটা দেয় না, whatever, কে দেয় এবং সেটা আপনি কিভাবে বের করছেন? কে দেয়? না, ইনস্ট্রুমেন্টালিস্টদের যে দাবিটা তারা আর কি আমি এই বিভিন্ন, ইনস্ট্রুমেন্টালিস্ট কি বলে ভাই, আই ডোন্ট গিভ এ ড্যাম। আপনি আমাকে বলেন যে কেউ যদি এইটা একটা সমস্যা হিসেবে নিয়ে আসে যে ভাই সায়েন্স অ্যাবসলিউট ট্রুথ দেয় না বা whatever, আপনি আমাকে বলেন যে এইটা কে দেয়। আপনি দেখেন, আমরা মানুষজন যখন বলে যে হ্যাঁ সায়েন্স আপনার ওপেন টু চেঞ্জ, হ্যাঁ, এই যে দরজাটা খোলা রাখছে, এই যে রিজিড যে না, এটা সায়েন্টিফিক মেথডের একটা মারাত্মক একটা স্ট্রং পয়েন্ট। এইটার মানে এইটা না যে আপনার ওই হাত দেখে যে গণক আছে না, গণক, আপনি একবার গেলেন বললো যে ভাই আপনি তো ভাই বিশাল চাকরি পাবেন ভাই, পরের দিন গেলেন কোনো ধরনের কোনো কারণ ছাড়া বলতেছে ভাই আপনি তো ইয়ে এখান থেকে বাইরে পরে মরে যাবেন। ব্যাপারটা তো এরকম না ভাই। আপনারা বা আপনার কথা বলতেছি না, যারা কিনা এরকম হোল খোঁজার চেষ্টা করে তারা প্রেজেন্ট করে আমাদেরকে এইভাবে যে বিজ্ঞানীদের মনে হইলো সকালবেলা উইটা করলো যে আজ যায় এরকম, পরের দিন আবার মনে হলো যে না ভাই পেটটা খারাপ লাগতেছে, অন্যরকম। ঘটনা তো সেটা না ভাই। আপনি দেখান একটা জিনিস, আসিফ ভাই যেটা বললেন যে আমাদের ইয়েগুলা এই আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা যেভাবে বাড়তেছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের টুলস যেগুলো আর কি, ধরেন ইনস্ট্রুমেন্টস ওয়াটার যেগুলো আমরা ব্যবহার করতেছি, সেগুলো আরো যত প্রিসাইজ হচ্ছে, আমাদের ন্যাচারাল যে ফেনোমেনন যেগুলো, এগুলোর সম্পর্কে ধারণাগুলো আরো প্রিসাইজ হচ্ছে। কেন হচ্ছে? এগুলোর ব্যাখ্যাগুলো আরো প্রিসাইজ হচ্ছে। ঠিক আছে? সো এইখানেই আপনি আর একটা নতুন বা আরো স্ট্রং একটা থিওরি পাচ্ছেন, যেটা আমাদের আমরা চারিপাশে যেগুলো দেখতে পাই সেগুলো কেন কেন হচ্ছে, বা সরি কেন ঠিক না, আমি বলছি কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো ব্যাখ্যা আমরা আরো ভালোভাবে পাচ্ছি। কিন্তু আপনারা প্রেজেন্ট করেন এইভাবে যেন সায়েন্সের মানে সায়েন্টিস্টদের মনে হয়েছে সকালে একটা, আবার বিকাল বেলায় ভাই গাঁজা খেয়ে আসে আরেকটা বলছে। ঘটনা তো এরকম না ভাই। কিন্তু এইভাবেও যদি হয়, এরপরেও আপনি তো বললেন যে আপনি দেখতে পাচ্ছেন যে মেডিসিন গুলো কাজ করতেছে, আপনার এই প্লেন উঠতেছে, আপনার টিভি চলতেছে, আপনার কি বলবো ভাই, মানে লক্ষ কোটি ভাই জিনিস আমি বলতে পারবো যেগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে, আপনি দেখতেছেন। এরপরে বলেন আমাকে যে শর্টকামিংস বা যে লিমিটেশন গুলোর কথা বলতেছেন, এগুলা কে, অন্য কোন পদ্ধতি আপনার কাছে আছে যেগুলা সেই লিমিটেশন গুলো নাই? বলেন কোন পদ্ধতি আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথ দিচ্ছে, এবং সেটা খালি করলেই হইব না যে ভাই ওই আমাদের পাড়ার ল্যাংটা পাগল অ্যাবসলিউট ট্রুথ দেয়, হয়তোবা দেয়, রাইট আসিফ ভাই, অ্যাবসলিউট ট্রুথই দেয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ট্রুথ সেটা আপনি কিভাবে বের করছেন? আমাকে একটা উদাহরণ দেন। আচ্ছা ইকবাল ভাই, আমি মাঝখানে একটু একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই আপনাকে। মনে করেন আমাদের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, আমরা কখনোই এই জিনিসটা বলি না যে আমাদের ওয়েবসাইটে কোনো ভুল নাই, এটা কখনো বলি না।
আমরা সবসময় বলি আমরা ওপেন টু ডিসকাস। আপনি যদি কোনো ভুল খুঁজে পান তাহলে আমাদের মানে দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আমরা যদি দেখি যে এটা ভুল, আসলেই ভুল, তখন আমি এই জিনিসটা ঠিক করে নিব। এবং আমার পুরা লাইভ জীবন এবং পুরা এসে আমাদের সবসময় স্ট্যান্ড এটাই ছিল সবসময়, যে আমরা যদি ভুল হই আসিফ ভাই, শুধু ভুল না, ধরুন একটা নতুন পার্সপেক্টিভ, নতুন কনটেক্সট, নতুন ভাবে একটা জিনিস দেখা, সেখানে একটা নতুন বুঝ আসাটা, এটা কিন্তু ভুল না, তাই না? সেটা তো ওপেন, তাই না? হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ক্রিটিসিজম, যে কোনো পাল্টা যুক্তি, যে কোনো বিরুদ্ধ মত, এই জিনিসটার দরজা আমরা সবসময় খোলা রাখি। এখন যদি কেউ এসে বলে ভাই আপনারা তো অ্যাবসলিউট ট্রুথ দেন না ভাই, আপনার গোটা তো অ্যাবসলিউট ট্রুথ না ভাই, এটা কি আমাদের এই যে এটাকে মিসইউজ করা হলো না? আমাদের যে আমরা যে দরজাটা খুলে রাখছি, হ্যাঁ। এটা কি মিসইউজ করা হইতেছে না তাহলে? ও অ্যাবসলিউটলি, আপনি আমি এটা সবসময় বলে আসছি ভাই। আমরা এই জিনিসগুলো আগে প্রায় শুনতাম, লোকজন হয়তোবা এইভাবে করে আসে বলে নাই যে ভাই আপনার রিয়েলিস্ট যারা, সায়েন্টিফিক রিয়েলিজমে যারা, এইভাবে বলে নাই, আগে বলতে হবে ভাই বিজ্ঞান তো একদিনে এক কথা কয়, ভাই পরের দিন আরেক কথা কয়, এভাবে বলতো। তখন আমরা এটা বলতাম, বহুবারই বলছি ভাই এটা একটা স্ট্রেংথ ভাই আমাদের। আমাদের মনে হচ্ছে যে আমরা যারা মনে করি যে সায়েন্স আমাদেরকে ক্লোজার টু ট্রুথ নিতে পারে, এটা তারা এই সায়েন্টিফিক মেথড একটা স্ট্রেংথ হিসেবে দেখে এই জিনিসটা। এটা কোনো লিমিটেশন না, এটা শর্টকামিং না। আর কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে কোনটা দেয় তাহলে ভাই সায়েন্টিফিক। ইকবাল ভাই, আপনাকে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই যে মনে করেন গড সম্পর্কে আমাদের যে বর্তমান স্ট্যান্ড, আমরা যদি ফার্দার কোনো এভিডেন্স পাই তাহলে তো এরকম হওয়া সম্ভব যে একসময় আমরা গডের অস্তিত্ব স্বীকার করে নিব, এটা কি সম্ভব না? হ্যাঁ, যদি আমি সেই দরজাটা খোলা আছে যে যদি আমরা প্রমাণটা পাই যেটা। তাহলে তো আপনি অ্যাবসলিউট ট্রুথ দিতেছেন না ভাই, তাহলে তো আপনারটা অ্যাবসলিউট ট্রুথ না ভাই। এইটা কি কোনো মানে আর্গুমেন্টের কোনো কিছু হইলো? আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, আপনি মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলেন দেখি। হ্যাঁ আমল ভাই, আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? আমি আপনার কাছ থেকে আরেকটা মেথড চাচ্ছি যেটা আপনাকে অ্যাবসলিউট ট্রুথ দেয়, এবং সেটা আপনি বললেই হবে না যে ভাই এটা দেয়, দেখাইতে হবে যে সেটা কিভাবে অ্যাবসলিউট ট্রুথ আমাদেরকে দেয়। আছে কিছু আপনার কাছে এরকম? আচ্ছা ইকবাল ভাই, আপনি যত কথাগুলোই বললেন আমি আর কি সবগুলোর সাথে একমত। মানে আপনি আমাকে কিছুটা মিসরিপ্রেজেন্ট মনে করছেন। মানে আমি কিন্তু আসিফ ভাইকে আপনাকে করি নাই ভাই, এই জন্যই আমি যখন আপনারা বলি। আচ্ছা দেখেন আমি কিন্তু আজকে এই মুহূর্তে ধরেন একটা ধরেন হিন্দুদের লাইভ হচ্ছে, সেখানে গিয়ে আমি ধরেন ওরা বলতেছে, ধরেন মোহাম্মদকে নিয়ে এমন কিছু বলতেছে যেটা ধরেন ট্রু না, আমি গিয়ে বললাম যে ভাই জিনিসটা আসলে ট্রু না, এখানে এইভাবে। এর মানে এইটা না যে আমি মুসলিম হয়ে গেলাম, আমি ওই মুহূর্তে আরেকটা পয়েন্ট করতেছি আর কি, আরেকটা পয়েন্ট ডিফাইন করতেছি। এর মানে এটা না যে আমি মুসলিম হয়ে গেলাম। আমি কিন্তু আপনাকে বলি না, যে আমি আপনারা বলছি। মনে হচ্ছে যে যখন কিনা কেউ একজন এসে এই ধরনের আপনার অবজেকশন গুলো রেজ করে, এই ধরনের কথাগুলো বলে, এর মানে এই না যে আপনি আসলেই সেভাবে চিন্তা করেন। আমি বলতেছি না তো সেটা, কিন্তু আপনি তো এই কথাগুলো বলছেন, ঠিক না? তো আপনাকে আমি ওই যারা এই প্রশ্নগুলো করে তাদের কাতারে ফেলে বলতেছি আর কি। এর মানে এইটা না যে আপনি যে আপনার নামটা আমি জানি না, যে আপনি ব্যক্তিগতভাবে আসলে কি চিন্তা ভাবনা করেন সেটার ব্যাপারে আমি একটা জাজমেন্ট দিচ্ছি। এই স্কোপটাতে, এই ডিসকাশনের স্কোপটাতে আপনি তো অবশ্যই এই সায়েন্স বা সায়েন্টিফিক মেথডের যে লিমিটেশন সেটা নিয়ে কথা বলতেছেন, ঠিক না? বলছেন না? জি ইকবাল ভাই, হ্যাঁ। তো তাহলে পরে তো আমি তো কোনো অসুবিধা দেখতেছি না, আপনি পার্সোনালি নিন না ব্যাপারটা। হ্যাঁ, বাট আপনাকে যেটা প্রশ্ন করছি, প্লিজ কাইন্ডলি দেখেন যে আপনি এটার কোনো সুরাহা করতে পারেন কিনা। আমাকে আরেকটা মেথড দেন যেটা রিলায়েবল হবে, এবং মানে রিলায়েবল যে এটা তো অবশ্যই প্রমাণ করতে হবে, তাই না? সায়েন্সের চেয়ে বেশি রিলায়েবল, এবং আপনি যে লিমিটেশন গুলোর কথা বললেন সেগুলো সেখানে নাই। হ্যাঁ, সো এর মধ্যে একটা লিমিটেশন হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ দেয় না। সো এরকম একটা আমাদেরকে দেখান প্লিজ। না ইকবাল ভাই, আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টালিস্টদের পক্ষে হয়ে কোনো কথা বলতে আসিনি। আমি যখন আসিফ ভাইয়ের সাথে প্রথমেই যখন যুক্ত হয়েছি, তখন আমি আসিফ ভাইকে জিজ্ঞেস করলাম যে এই বিষয়ে কি ওনার উপর লেখা আছে কিনা, এবং ইনস্ট্রুমেন্টালিস্টদের যে দাবিটা এটা আসলে কিভাবে খণ্ডানো যায় এইটা আমি আর কি জানতে চেয়েছি। এর মানে এই না যে আমি ইনস্ট্রুমেন্টালিস্টদের হয়ে কথা বলছি, আমি ইনস্ট্রুমেন্টালিস্টদের সেটাই তো ভাই আমরা এতক্ষণ ধরে করতেছি ভাই। ভাই আমি তো আপনাকে লিটারালি বললাম জিনিসটা। এর মানে কিন্তু এইটা না যে আমি মনে করি যে আপনি এইটাই বিশ্বাস করেন। আপনি তো তাদের যে টকিং পয়েন্টস যেগুলো সেগুলাই উত্থাপন করতেছেন আমাদের কাছে, তাই না? করতেছেন না এই মুহূর্তে? না, উত্থাপনের মাধ্যমে আপনারা তো সেটা অ্যান্সার দিয়ে দিলেন। আমরা তো আপনাকে সেটাই দেখাচ্ছি যে কিভাবে এটা যে কেন একটা খুবই ফালতু একটা এটাই তো আপনাকে আমরা দেখাচ্ছি যে কোন কোন জিনিসের কারণে এই জিনিস, এই অ্যাবসলিউট ট্রুথ জিনিসটাই কি, জিনিসটাই তো একটা
জিনিস, এটা তো একটা বিমূর্ত জিনিস, তাই না? এটাকে তো আপনি করতে পারবেন না, এক্সপ্লেইন করতে পারবেন না। অ্যাবসলিউট ট্রুথ জিনিসটাই বা কি? দেখেন ভাই, মোহাম্মদ ভাই, আহম্মক ভাই, আম, আপনি নিশ্চয়ই এই প্রবলেমটার কথা নিশ্চয়ই শুনছেন আর কি, যে আমাদের এই যে আমরা যেটাকে রিয়ালিটি বলি, আমরা যেটা এক্সপিরিয়েন্স করতেছি, যেটা অ্যাকচুয়ালি যে রিয়েল, সেটা কিন্তু আমরা দেখাতে পারবো না, ঠিক না? জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। এই কনটেক্সটে ভাই অ্যাবসলিউট ট্রুথ এই টার্মটা মিনিংলেস, এটা কোনো মিনিং নাই ভাই। এখন ঘটনা হচ্ছে যে তারপরে তো এর মানে তো এই না ভাই, আরে আমরা যদি রিয়ালিটি ভাই রিয়ালিটা করতে পারবো কিনা, একে আমরা কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? না ভাই, মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো না, তাই না? এই স্কোপটাতে, এই রিয়ালিটি আমরা যেটা এক্সপিরিয়েন্স করতেছি, এইখানে কোনটা কিভাবে কি হচ্ছে, এইটার এই জিনিসগুলোর ব্যাখ্যার একটা ইউটিলিটি আছে ভাই, ঠিক আছে? ধরেন আপনি কি বলবো এটাকে, আপনি ধরেন ঢাকা থেকে আপনি এসে যাবেন, ঢাকা থেকে আপনি কোথায় যাবেন ভাই, মানে একটা লম্বা দূরত্বে কোথাও যাবেন। আগে হয়তো আপনার পায়ে হেঁটে যেতে হতো, পরবর্তীতে যখন এই ফিজিক্স, তারপর ধরেন এই যে ফ্লাইট, যেটা মানে ফ্লাইট মানে হচ্ছে যে একটা জিনিস বাতাসে যে ভাসতে পারে, এই ফ্লাইট, এটা যে ফিজিক্স যে লস যেগুলো ব্যবহার করে, হ্যাঁ, আমরা বা সায়েন্টিস্ট, যে ইঞ্জিনিয়াররা যারা যারা কিনা প্লেন করতে পারছে, ইনভেন্ট বলেন বা ডিজাইন করতে পারছে, এখন সেটা ব্যবহার করে আপনি ধরেন স্বল্প সময়ে যেতে পারতেছেন, হ্যাঁ, আপনার সময় নষ্ট হচ্ছে না। এখন এই পুরো জিনিসটা যে আদৌ হচ্ছে কিনা, আদৌ রিয়েল কিনা, এটা আমরা বলতে পারবো না। কিন্তু এই যে আমাদের এক্সপিরিয়েন্সে, ওই যে ভাই 4 মাস 10 মাস হাইটা ভাই, আগে এখানে এরকম ছিল যে আপনার নিউ ইয়র্ক থেকে আপনার ক্যালিফোর্নিয়াতে যাইতে যেতে ভাই, মানে যারা এই যাত্রা করছে অর্ধেক মরেই গেছে ভাই, বুঝতে পারছেন? অর্ধেক মরেই গেছে ভাই, যেতেই পারে নাই, পৌঁছাতেই পারে নাই। মানে ওখানে ভাই ওদের মানে জীবনটাই ছিল ওইটা ভাই, যে ওখানে ওদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ভাই, নিউ ইয়র্ক থেকে ভাই এলএ বা ওই জায়গায় যাইতে যেতে। এখন ভাই সেখানে আপনার 2-3 ঘন্টার মধ্যে আমি যেতে পারবেন, ঠিক আছে? এই যে এই জিনিসটা আদৌ হচ্ছে কিনা, আপনি যে আদৌ যাচ্ছেন কিনা আমরা বলতে পারতেছি না, কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা, এইটার স্কোপে ওই আপনি যে যাইতে পারতেছেন, এটার একটা ভ্যালু আছে না ভাই, ইউটিলিটি আছে না? জি অবশ্যই। রাইট, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই অ্যাবসলিউট ট্রুথ মুথ যেগুলোর কথা যারা কিনা এটা নিয়ে আসতেছে, ইনফ্যাক্ট তারা এই অন্য কোনোভাবে এই সায়েন্সের যে অবদান যেটা, এবং এটা যে অবস্থানটা আমাদের ইসেতে আর কি, ধরেন এই জিনিসগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের জীবনে, হ্যাঁ, এটার যে অবস্থান একটা রিলায়েবল মেথড হিসেবে, এটাকে অন্য কোনোভাবে ভাই ভাঙতে পারতেছেন, বুঝতে পারছেন? তো যেটা করবে সেটা হচ্ছে যে, এটা যে কেন করে আমি বলি, এটা করা হচ্ছে, আমি যেহেতু অন্য একটা মেথড আনতে পারতেছি না যেটা সায়েন্সের সমকক্ষ হতে পারবে, আমি করুন কি ভাই, সায়েন্সের টাইনা নামায়া জিরোতে নিয়ে আসার চেষ্টা করবো। আর জিরোতে যদি নিয়ে আসতে পারি, তাহলে ভাই ওই জিরোতে আর যেগুলি আছে, আর যেগুলো মানে আপনার কোনো ধরনের ইউটিলিটি নাই, যেগুলোর মানে কোনো কি বলবো এটাকে, রিলায়েবিলিটি নাই, আমি কিন্তু তখন সায়েন্সের ওই পর্যায়ে নিয়ে আসলাম ভাই, নিয়ে করলাম ভাই সবগুলাই কিন্তু সেম। ওই আপনারে আমি আরেকটা ধরা দিলাম, টিপিক্যালি কি ধরা দিব ভাই, কোনো একটা ধর্মীয় গ্রন্থ। এইটা হচ্ছে উদ্দেশ্য। আমি যেহেতু ধর্মকে বা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে কোনোদিন, মানে সেই জিনিসগুলো ধর্মগ্রন্থের মধ্যে যেগুলো বলা আছে, সেগুলা যেহেতু ধর্মগ্রন্থ বলা আছে, তাই এটা ঠিক। এই যে মেথডটা, এইটা যেহেতু আমি কোনোদিন সায়েন্সের পর্যায়ে নিয়ে যেতে পারবো না, রিলায়েবিলিটি যেটা আমরা যে এখনই দেখতে পাচ্ছি ভাই, এটা রিলায়েবল না। বিভিন্ন ধর্ম বিভিন্ন কথা বলতেছে ভাই, তাই না? তো ধর্মগ্রন্থে লেখা থাকলে যদি সেটা সত্য হতো, তাহলে তো ভাই এই কন্ট্রাডিকশনও দেখতাম না। যেহেতু ওই মেথডটাকে আমরা মানে আল্লাহ করছে, তাই এই মেথডটাকে আমরা সায়েন্সের পর্যায়ে নিতে পারতেছি না, রিলায়েবিলিটির পার্সপেক্টিভ থেকে, কনটেক্সটে। আমি করো কি ভাই, সায়েন্সের টাইনা নিচে নামায় নিয়ে আসবো, নিচে নামায় ওই ধর্মের কাতারে নিয়ে আসবো, যে ভাই ওরও একটা বিশ্বাস, ওটারও ভাই কোনো নাই, এরও একদিন একটা কথা কয়, আরেকদিন কথা বইলা, তখন আমরা দেখাবো ভাই এটা আসলে ধর্মের থেকে ভাই খুব মানে বেশি কিছু না ভাই, ভালো কিছু না এর ধর্মের থেকে। সুতরাং ধর্মটাও ভাই আপনি ব্যবহার করতে পারেন সত্য জানার জন্য। এইটা হচ্ছে উদ্দেশ্য। বোঝা গেছে ভাই আহমদ ভাই? ইকবাল ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে এই আর্গুমেন্টটা দিলাম, এই যে আমি আর্গুমেন্ট দেইনি, কেন মানে ইনস্ট্রুমেন্টালিস্টরা যে আর্গুমেন্টটা দেয়, সেটা যে খালি ধর্ম বিশ্বাসী যে তারা দিচ্ছে এমন না, মানে সায়েন্টিস্টদের মধ্যেও এই আর্গুমেন্ট দেওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, কিন্তু আমি তো বলতেছি না জিনিসটা যে এইটা এই যে ওরা যেটা আপনি বলতেছে, যে ধর্মগ্রন্থের কথাটা বললেন না, এই জন্য আমি আর কি বলেছি। আমি বলতেছি যে কেন টিপিক্যালি এইভাবে এই অবজেকশন গুলো আনা হয় সায়েন্টিফিক মেথডের। না না, আমি তো টিপিক্যালি অবজেকশনের কথাটা নিয়ে প্রশ্নটা করিনি। আমি আর কি সায়েন্সের যে যারা ইনস্ট্রুমেন্টালিস্ট, যারা তাদের সাইড অফ দা আর্গুমেন্ট দেখে আমি সেটা কিভাবে খণ্ডানো যায়, সেই জন্য আমি এই আলোচনাটা এই করছি। আর্গুমেন্টটা ব্যবহার করে তারা কি দেখাচ্ছে ভাই, আপনি বলেন।
আচ্ছা ঠিক আছে, সায়েন্স তাহলে তো আপনি জিজ্ঞেস করবেন তাকে যে ভাই আপনি কি এখন মুখে আঙ্গুল দিয়ে বসে আছেন? তারা বলতেছে ভাই সায়েন্স আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট কনটেক্সটে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন, এটা আসলে মানে অ্যাবসলিউট ট্রুথ যেটা দিচ্ছে না। এরপরে কি ভাই বলেন? না, প্রথমত এটা যে আমাকে কেউ বলেছে, কোনো ব্যক্তি বলেছে এমন না। আমি একটা আপনি নিজে বই পড়েছি, বই থেকে ইনস্ট্রুমেন্টালিস্ট এখন আপনি বলেন, এইটা যদি আপনার পজিশন হয় বা আমরা তো আমি তো সায়েন্স ইনস্ট্রুমেন্টালিস্ট হতে হলে আমার তো সেই সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে, যথোপযুক্ত জ্ঞান, এনাফ জ্ঞান আমার থাকতে হবে। আমার তো সেটা নেই। তা আমি আর কি ওদের যতটুকু আর্গুমেন্ট আমি বুঝতে পেরেছি। কি বলতে চাচ্ছেন আমি বুঝতে, আপনি সেই যে পয়েন্টটা আনতেছেন সেই পয়েন্টের বিরুদ্ধে তো আমি বললাম যে হ্যাঁ আমরা সায়েন্স যেভাবে ব্যবহার করতেছি এইটা আমাদের না, আমি উত্তরটা পেয়েছি, এটাও তো আমি বললাম। আপনি কি উত্তরটা তাহলে পরে আর কি বলার আছে এখানে বলেন? আপনি না, তাহলে আপনি প্রশ্ন করে যাচ্ছেন না, এই জন্য আমার কথা বলতে হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি একটু, যে মাহমুদ ভাই, মনে করেন সায়েন্সের আজকে থেকে নতুন একটা তৈরি হইলো যে সায়েন্স এখন থেকে আর চেঞ্জ করবে না, যা আছে সেটাই, এবং সায়েন্সের কেউ ক্রিটিকও করতে পারবে না, সায়েন্সের সমালোচনা করাটা নিষিদ্ধ হইলো, এবং সায়েন্স তখন দাবি করলো যে সায়েন্সে যে জিনিসটা বলা আছে সেটাই অ্যাবসলিউট ট্রুথ, এর বাইরে আর কেউ কিছু জানতে পারবে না বা চিন্তাও করতে পারবে না। তাহলে কি মানে এটা কি তখন আপনার কাছে একটা গ্রহণযোগ্য মেথড বলে মনে হয়, মানে এই ইনস্ট্রুমেন্টালিস্টদের কাছে একটা গ্রহণযোগ্য মেথড বলে মনে হবে যে এখন তো দাবিটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ এবং তারা কোনো ক্রিটিসিজমও একসেপ্ট করতেছে না, তাহলে কি সেটা হবে মানে অ্যাকসেপ্টেবল? আসিফ ভাই, সেটা তো যাচাইয়ের মাধ্যমে আর কি আরো বোঝা যাবে যে আমরা কি পৌঁছাতে পেরেছি কিনা। কিন্তু যাচাই করবেন তো সায়েন্টিফিক মেথড ব্যবহার করি, তাহলে সায়েন্টিফিক অবশ্যই। মেথড ব্যবহার করে আপনি কিভাবে সায়েন্সকে করবেন? কারণ সায়েন্সে তো এটাই বলা থাকবে, রুলিংসে এটা বলা থাকবে যে সায়েন্সকে টেস্ট করা যাবে না, সায়েন্সের এইগুলাকে আর কোনো টেস্ট করা যাবে না, তাহলে সায়েন্টিফিক মেথড ব্যবহার করে আপনি কিভাবে ওইটার ফান্ডামেন্টাল রুল চেঞ্জ করবেন? না, আসিফ ভাই, আমি আর কি কিছুটা আর কি ডিস্ট্রাক্ট হয়ে গেছি আর কি আপনার প্রশ্নটা খুব ভালো করে বুঝিনি। আর আমি আচ্ছা, যেটা বলছি যে আমি কিন্তু ইনস্ট্রুমেন্টালিস্টদের পক্ষে কোনো কথা বলছি না। না, 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 আমি তারা এখানে আসলে সাইন্সের ভাই এই জিনিসটা ভুল তাও তো না, ভুল এমন তো না আসলে। ঘটনা হচ্ছে যে এই যে এইখানে আসিফ ভাইয়ের যে 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 প্রশ্নটা, আমারও সেই প্রশ্ন একই ভাই। এখানে আমরা এমন একটা টার্ম নিয়ে কথা বলতেছি যেটা আসলে আমাদের রিয়েলিটি স্কোপে মিনিংলেস। অবজেক্টিভ ট্রুথ মানে ওই আপনি যদি অ্যাবসলিউট ট্রুথ হিসেবে যদি আপনি বলেন, অবজেক্টিভ ট্রুথ যেটা সেটা ওই আমাদের এক্সপিরিয়েন্সের সাপেক্ষেই তো ভাই। অবজেক্টিভ মানেটা কি ভাই? আমাদের এক্সপিরিয়েন্সের সাপেক্ষে কিন্তু সেটা। এখন এইখানে আপনি যদি আমাদের এক্সপিরিয়েন্স রিয়েল কিনা এই প্রশ্নটা যদি আমরা উত্তর না দিতে পারি, তাহলে সেখানে অ্যাবসলিউট ট্রুথ এই টার্মটা তো মিনিংলেস হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে সায়েন্সের যে ইউটিলিটি, যেটা যে প্র্যাকটিক্যাল যে ইউটিলিটি, এটার জন্য আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করতেছি, এর বাইরে তো আর কিছু নয়। আমি জানি না যে ইনস্ট্রুমেন্টালিস্ট যারা আগে এটা তারা কি প্রপোজ করতেছে, মানে এটার এই যেটা মতবাদ বলেন, যেটাই বলেন না কেন, এই ধারণাটার উপর ভিত্তি করে আপনি কি মনে করেন তারা কি প্রপোজ করতেছে যে আমরা সায়েন্স ব্যবহার করবো না? আচ্ছা, ইকবাল ভাই, আমি বলছি, আমি আর কি যে বইটাতে পড়ছিলাম, তো ওইখানে এরকম তারা দেখিয়েছে যে এক বিজ্ঞানী এরকম 31টা সাইন্টিফিক থিওরি বের করেছে যেটা কিনা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু ওই ভাই শুনেন ভাই, এত এরকম করতেছেন কেন? আপনাকে তো কেউ ওখানে আপনাকে মানে ভাই আসিফ ভাই এরকম দেখছেন না যে খুবই আপনার ধরেন অকওয়ার্ড বা ধরেন এম্বারাসিং কোনো আপনার থাকতে পারে, একটা কন্ডিশন থাকতে পারে, অনেকে গিয়া বলবে কি ভাই ডাক্তারের কাছে আমার জন্য না, মানে আমার বন্ধুর জন্য একটা প্রশ্ন আছে আর কি, আমার বন্ধুর কাছ থেকে শুনতে দেখছেন না আসিফ ভাই এরকম? হ্যাঁ, হ্যাঁ, আমার বন্ধুর যে এই রোগটা আছে, একটু এটা কেমনে কি করতে ভাই, এইরকম করার তো কোনো মানে হয় না ভাই। আপনি সরাসরি বলতে পারতেছেন না জিনিসটা। গত ধরেন 100 বছরে বা 10 বছরে 100টা সাইন্টিফিক থিওরি ধরেন ভুল প্রমাণিত হয়েছে, দেন হোয়াট বলতে আমি আবারও বলছি, আমি কিন্তু ইনস্ট্রুমেন্টালিস্টদের পক্ষ হয়ে কথা বলছি না। কিন্তু আমি যেটা বলছি, মোহাম্মদ ভাই এই সায়েন্টিফিক থিওরি গুলাকে ভুল প্রমাণ করছে কারা, যদি একটু বলতেন? সায়েন্সই ভুল প্রমাণ করেছে। ওয়াও, মানে সায়েন্টিস্টরা নিজেরাই নিজেদের তথ্যকে ভুল প্রমাণ করা এবং সঠিক, এরপরে যে সঠিক তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা আবার মানুষকে জানাচ্ছে যে আমরা ভুল করছিলাম নাকি? জি আসিফ ভাই, হ্যাঁ। আমার মনে হয় ওনার সাথে কথাটা উনি যদি না বলতে চান ভাই কোন একটা অবজেকশন দেখানোর পরে যদি না বলতে চান যে এই অবজেকশনটার ভিত্তিতে উনি কি প্রপোজ করতেছেন, ইনফ্যাক্ট এটা যদি না কোনো কিছু প্রপোজ করছি না, আমি তো শুরুতে এই প্রশ্নটা করেছি যে ইনস্ট্রুমেন্টালিস্ট প্রপোজ না করলে আপনারা এখানে ইমপ্লাইড একটা জিনিস, না শুনেন মোহাম্মদ ভাই, এখানে ইমপ্লাইড একটা ব্যাপার আছে।
ইমপ্লয়েড একটা ব্যাপার, সেই ইমপ্লয়েড ব্যাপারটা হচ্ছে যে আপনি মুখ দিয়ে যদি এক্সপ্লিসিটলি নাও বলেন, আপনার এই অবজেকশন ইমপ্লিকেশনটা হচ্ছে যে ভাই সায়েন্সটা রিলায়েবল না, এটাই হচ্ছে কি আপনার ওই ইমপ্লয়েড বক্তব্য। আমি এটা মনে করি না। আমি তো বলেছি যে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে সায়েন্স দ্বারা কি আমরা এই যে বিভিন্ন প্রযুক্তি তৈরি করতে পেরেছি কিনা, তো আমি তো বলেছি যে এটা এম্পিরিক্যালি সাকসেসফুল, এটার প্রেডিক্টিভ পাওয়ার আছে, এটা কি নিয়ে আলোচনা করতেছি ভাই মোহাম্মদ ভাই? কি আমরা ভাই আমি তো আমার কিন্তু উত্তরটা ইকবাল পেয়ে ভাই, গেছি, আমি একটু আগেই বলেছি। কিন্তু ইকবাল ভাই, মোহাম্মদ ভাই, এই যে অ্যাবসলিউট ট্রুথের শব্দটা যখন আসে না, তখনই না এটার সাথে একটা রিলিজিয়াস লিংক তৈরি হয়ে যায়, তাই হ্যাঁ না? হ্যাঁ এছাড়া তো আমি আর কোনো এটার কোনো এই অ্যাবসলিউট ট্রুথ এই শব্দটার আর কোনো মিনিংই তো আমি পাই না, যে এই যে রিলিজিয়াস দাবিগুলো ছাড়া এই শব্দটার তো আর কোনো ইউজ নাই। আর কোনো ইউজ আছে কি? না ইউজ নেই। অ্যাবসলিউট ট্রুথ, আলটিমেট মানে মানে উৎস, মানুষের আলটিমেট উৎস, এই শব্দগুলো তো আসলে রিলিজিয়াস টার্ম, এগুলা তো অবজেক্টিভ রিয়ালিটি। হ্যাঁ, এই জিনিসগুলো ভাই, হ্যাঁ, অবজেক্টিভ রিয়ালিটি, অ্যাজ ইফ এটা আমরা যে রিয়ালিটি যেটা কথা বলছি এটার বাইরে আরেকটা, মানে এই যে এই ধরনের ডাউট তৈরি করার মাধ্যমে যে জিনিসটা যে মানে গ্যাপটা না, জাস্ট ফ্র্যাকচারটা তৈরি হয় ওখানে ভাই, ফট করে রিলিজন ঢুকে যায়, বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ, এইটা তো ছাড়া এটা যেহেতু পারতেছে না, বিজ্ঞান যেহেতু এখানে ব্যর্থ, সেহেতু আরেকটা ওয়ে আছে যেটা দিয়ে আমরা অ্যাবসলিউট ট্রুথটা আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি তো রিলিজিয়ন ঢুকাইনি এখানে, আমি তো এখানে রিলিজিয়ন না ঢুকেই আমি না, আমি just খালি আপনাকে বলি নাই ভাই, আপনি ঢুকাইছেন, আমি বলতেছি। এত অফেন্ডেড হয়ে যাচ্ছেন ভাই, আপনি বলেন নাই ঠিক আছে, বাট আপনি যেগুলো বলছেন, আমি আমরা যেটা ওই আপনি যে অ্যাকচুয়ালি তারা যেটা বলছে যে প্র্যাকটিক্যাল যে যেটা যে ইউটিলিটি যেটা, এটা অবশ্যই আছে, এবং এই কারণেই এটা আমাদের কাছে আমাদের জন্য এত আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি বলতেছেন, আবারও বলতেছি, আপনি বলেন নাই ভাই, আপনার আগে থেকে বলে নিতেছি ভাই, আপনি আবার কিছু মাঝখান দিয়ে কিছু মনে করেন না। ইনফ্যাক্ট এই কারণেই এই আপনার সাইন্টিফিক মেথডটা, এই ধর্ম আমাদেরকে যে রুলস আবিজাবি গুলো দেয়, এইটার থেকে মানে অনেক বেশি সুপিরিয়র, এই কারণেই, বুঝতে পারছেন? এই কারণে। আচ্ছা মোহাম্মদ ভাই, আমি একটা সহজ উদাহরণ দিই, আপনি একটু দর্শকরা শুনুক এই জিনিসটা, এই আলোচনাতে এই জিনিসটা একটা প্রাসঙ্গিক ব্যাপার। আমি অনেকবার আমার অসুখ হয়েছে, তখন আমি একজন স্পেশালিস্টের কাছে গেছি, একজন বড় স্পেশালিস্টের কাছে গেছি। সে স্পেশালিস্ট শুরুতেই আমাকে বলে দিছে যে তোমার এই রোগটা মানে আমি কিওর করতে পারবো, এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। হইতে পারে এটার সম্ভাবনা 80% বা 90%, হয়তো ঠিক হয়ে যাবে, 10% হবে না। এরকম কি আপনি কখনো শুনছেন মোহাম্মদ ভাই? জি আসিফ ভাই, শুনেছি। আমি এরপরে আরো ভালো ভালো মানে গবেষক, ভালো ভালো স্পেশালিস্টের কাছে গেছি, তারাও আমাকে একই কথা বলছে। আমি এখন পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার খুঁজে পাই নাই যে আমাকে বলছে 100% আমাকে গ্যারান্টেড যে সে আমাকে এইটা ঠিক করে দিবে। কিন্তু এই জিনিসটা আমি বাংলাদেশের একজন পানি পড়া দেওয়ার মুখে থেকে শুনছি, যে সে এক পানি পড়া দিবে, যে সেই ওষুধে, সেই পানি পড়াতে যে কোনো অসুখ, ক্যান্সার, এইডস সব ভালো হয়ে যাবে। এটা আমি একজন হুজুরের মুখে শুনছি। এরকম অসংখ্য হুজুর বাংলাদেশে আসলে আছে। এখন এই যে আমি যে স্পেশালিস্টদের কাছে যাচ্ছি, আপনিও তো নিশ্চয়ই একজন স্পেশালিস্টের কাছে যাওয়াটাই রিলায়েবল মনে করবেন নাকি? হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ। কিন্তু তারা তো অ্যাবসলিউট সার্টেনিটি দিচ্ছে না আপনাকে। অ্যাবসলিউট সার্টেনটি না দিলেও তো সেটার আমরা এম্পিরিক্যাল সাকসেসটা দেখছি, অথবা সেটার আমরা এই যে এটা যে কার্যকরী, এটা যে প্র্যাগমেটিক, এটা যে ইফেক্টিভ হচ্ছে, এটাও তো আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু এগুলো সবই তো ভুল প্রমাণ হতে পারে কালকে। হ্যাঁ, ভুল প্রমাণ হতে পারে। তারপরে আপনি কেন চুজ করতেছেন ওই মেথডটাকে? মানে আমরা আমি তো কেন মেথড চুজ চুজ করি করছি না আসিফ ভাই। আমি আবারও বলছি, আমি আপনার কাছে খণ্ডনটা জানতে আমি আপনার কাছে আলোচনা করছি। ভাই খণ্ডনটা কি ভাই? দাবিটা কি বলেন, তারপর না আর খণ্ডনটা ভাই, দাবিটা কি বলেন তারপর বলেন যে খণ্ডনটা নেসেসারি কেন। এই দাবিটা যদি সত্যি হয় তাহলে পরে প্রবলেমটা কি বলেন আমাকে। আমি কি দাবিটা বলবো ইনস্ট্রুমেন্টালিস্ট এটা বলছেন? আল্লাহর বাস্তে দাবিটা বলেন ভাই। আমি তো ভাবছিলাম যে আমি হয়তো জানতাম না, দাবিটা বলেন। হ্যাঁ, অ্যাবসলিউট ট্রুথ দেয় না, এটাই তো আপনার দাবি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এবং তারা বলে যে এই সায়েন্স যেহেতু অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে, এবং ওই ভুল থিওরির সাহায্যেই আবার নাকি অনেক সঠিক প্রেডিকশনও করা গেছে। তো অর্থাৎ আপনি কোনো একটা সায়েন্টিফিক থিওরি সঠিক হওয়া মানেই যে সেটা ট্রু হয়ে গেছে, এটা তারা বলতে চাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে পরে বলেন এখন এটা কি হলো ভাই? এই জিনিসটা কি আসিফ ভাই ডিনাই করছে এখন পর্যন্ত
যে আমরা যে ওই ডোরটা ওপেন রাখছি। তবে এখানে যে জিনিসটা আমি বলছিলাম একটু আগে, যে এই যে আপনি বলেন যে অনেক ভুল প্রমাণিত হয়েছে ভাই, একটা বলেন তো ভাই ভুল প্রমাণিত হয়েছে, একটা উদাহরণ দেন তো ভুল প্রমাণিত হয়েছে। অনেক অনেক বললে আমি আর কি মানে এই যে কথার ছলে আর কি বলে ফেলেছি, আমি যেটা এটাই আমি বললাম তো। বলতেছিলাম ভাই, আপনার এইটাই বলতেছিলাম যে এমন ভাবে প্রেজেন্ট করা হয় আসিফ ভাই যেন ঘুমের থেকে উঠে সকালবেলা এক কথা বলছে, এরপরে ভাই বিরিয়ানি খাওয়ার পরে ভাই মানে বদ হজম হওয়ার পরে আরেক কথা বলছে। ব্যাপারটা তো এরকম না। এই যে যাই সে যে বলে ভাই অনেকগুলো ভুল প্রমাণিত, একটা উদাহরণ দেন যেটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাবলিশ সাইন্টিফিক থিওরি ছিল, পরবর্তীতে ওইটা ভুল প্রমাণিত হয়েছে, বলছে না ভাই এই থিওরিটা আসলে ভুল, এই ব্যাখ্যাগুলো ভুল, এরকম একটা উদাহরণ দেন আমাকে। না, ইকবাল ভাই, আমি যে বইটা 180 ডিগ্রি ঘুরে গেছে, 180 হ্যাঁ, ডিগ্রি ঘুরে গেছে, এরকম একটা উদাহরণ দেন তো। আহ, এই আসিফ ভাই, আমি যে বইটা থেকে এই বিষয়টা সম্পর্কে জেনেছি, ওইখানে আর কি লেখা ছিল যে 31টা থিওরি একজন সায়েন্টিস্ট এরকম বের করেছেন, একটা উদাহরণ যেটা দেন, কিনা একটা ভুল। উদাহরণ দেন সেরকম, যেটা উদাহরণ এখানে 180 আর কি দেওয়া ডিগ্রি ছিল না। ঘুরে গেছে। আমি এরকম কখনো পাই নাই যে 180 ডিগ্রি ঘুরে গেছে। 31টা থিওরি, এটা কার লেখা ভাই? হাজী মোহাম্মদ এরকম কিছু নাকি ভাই? এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, এটা এই নামে একটা বুক সিরিজ আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি নাকি আপনি বলছেন জি, জি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস? কোনটা ভাই? প্রেস, হ্যাঁ প্রেস। অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস দুটা কি এক জিনিস ভাই? ভাই তা আমি আর কি ভেরিফাই করিনি। তাহলে পর আগেটা ভাই অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এই দুটার মধ্যে পার্থক্য কি ভাই? একটু হ্যাঁ আচ্ছা, আমি ভেরিফাই করে নিব তাহলে। আচ্ছা, ভেরিফাই জেনে আসেন ভাই এই দুটার মধ্যে পার্থক্য করে। বাট এটা কথা না, আপনি তারপরে বলতেছেন ওই বইয়ের মধ্যে লেখা আছে ভাই, আর এক জায়গায় লেখা আছে যে একজন সায়েন্টিস্ট 31টা থিওরি পাইছে যেটা ভুল প্রমাণ হইতেছে, রাইট? এটা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার পরবর্তীতে। হ্যাঁ। তো এইখানে হচ্ছে সমস্যাটা, আপনারা এমন এইভাবে আপনি ইয়ে করতেছেন, প্রেজেন্ট করতেছেন জিনিসটাকে। এখন না, আমি এই যে present করছি খণ্ডনের না যে তো। ব্যাপারটা আসতেছে, শুনেন ভাই, খণ্ডনের যে ব্যাপারটা আসতেছে সেটার জরুর মানে সেটা যে প্রয়োজনীয়তা কেন ভাই? মানে আপনার এখানে আপনার কি এই কেউ যদি সাজেস্ট না করে ভাই সায়েন্স ফালাই দেন, ভাই সায়েন্সটা ফালাই দেন, কোনো কিছু যদি প্রপোজ না করে, তাহলে খণ্ডনের ব্যাপারটা আসতেছে কেন? এরা যদি এটা কয় ভাই এই প্রবলেম গুলো আছে, এরপরেও কিন্তু ভাই আমরা ওই সায়েন্সই ব্যবহার করি, যেরকম আপনি ব্যবহার করি, তাহলে পরে খণ্ডনের ব্যাপারটা কেন আসতেছে? খণ্ডনের ব্যাপারটা তো তখনই আসবে যখন তারা বলবে ভাই এর ভিত্তিতে কইতেছে সায়েন্সটা ফালাই দেন। ভাই খণ্ডনের ব্যাপারটা কেন আসতেছে আমাকে একটু বলেন। না, খণ্ডনের ব্যাপারটা আসছে কারণ এই সায়েন্সের মাধ্যমে যে আমরা যে মানে আমাদের যে অগ্রগতিটা হয়েছে, এটা তো যদি সায়েন্স যদি মানে ট্রুথ যদি অ্যাপ্রক্সিমেট করতে না পারতো, তাহলে তো এগুলো হতো না। যেমন এই সায়েন্স, যেমন আমরা এটাকে কার্যকারিতা দেখছি, এটা যে এমপিরিক্যালি কি বলতেছেন আপনি কি উল্টাটা বলতেছেন? আমি জানতে চাই যে আপনি তাহলে এখানে আপনি তো নিজেই মানে খণ্ডনটা কি করবো ভাই? আমি খণ্ডনটা আমি তো পেয়ে গেছি ইকবাল ভাই, আমি তো আরো আগে বলছি আমি পেয়ে গেছি। খণ্ডনটা কি করবো? আপনি তো খণ্ডনের কথা বলতেছেন যে আমাকে জানতে চাচ্ছি খণ্ডন কিভাবে করবো। আমি জানতে চাচ্ছি ভাই কি খণ্ডন করবো আমি ভাই? এখানে কি কোনো কিছু প্রপোজ করা হয়েছে, কিছু বলা হয়েছে ভাই যে ভাই সায়েন্স ফালাই দেন ভাই? এটা কিছু এরকম কিছু বলা হয়েছে কিনা বলেন। আমরা তো বরঞ্চ একমত যে বলা হ্যাঁ হয়। ঠিকই সায়েন্স অ্যাবসলিউট ট্রুথ দেয় না, এটা তো মানে ভালো কথা বলছেন। এটা একটা স্ট্রেংথ, আমরা বলছি একটা স্ট্রেংথ। সায়েন্স যদি ভাই অ্যাবসলিউট ট্রুথ বইয়ে থাকতো ভাই, তাহলে তো ভাই এখানে আমাদের নতুন ইনফরমেশন যেটা, সেটার কোনো ইয়ে থাকে না ভাই, সেটার কোনো মানে প্রয়োজনীয়তা বলেন, ইউটিলিটি বলেন, কিছুই থাকে না, তাই না? আমি তো মনে করি এটা একটা স্ট্রেংথ, আমাদের যে জ্ঞান যে বাড়তেছে, এই জিনিসটা তো মানে অস্বীকার মতো করার মতো কিছু না ভাই। তাহলে পরে যে বাড়তেছে যে এটার মাধ্যমে আমরা যে আমাদের যে নতুন আন্ডারস্ট্যান্ডিং যে হবে, এই জিনিসটা তো বন্ধ হয়ে যাবে যদি সায়েন্স যদি এরকম বলতে পারে এটাই যা কইছি এটাই অ্যাবসলিউট। এটা তো একটা স্ট্রেংথ, এটা তো আমরা কেউ অস্বীকার করতেছে না। কিন্তু খণ্ডনটা করুন কি ভাই? আপনি মুখ খুইটা ভাই বলতে পারতেছেন না কেন? ওই বইয়ে কি লেখা আছে? বইটা তো আপনি পড়ছেন নাকি? জি ইকবাল ভাই, আমি পড়েছি। তা বই পড়ার পরে আপনি কি বলছেন ওখান থেকে? ওরা কি বলতেছে ওটার ভিতরে? ওরা বলতেছে যে ওটাই বলতেছে যে অ্যাবসলিউট ট্রুথ দিতে পারছে না। তারপরে তারপরে তো আমি তো উত্তরটা পেয়ে গেলাম আপনাদের আলোচনার মাধ্যমে। ওকে, ঠিক আছে ভাই, মজা লাগলো কথা বলে আপনার সাথে। এটা কি একটা মানে কথাটা টোনটা শুনে, আপনার টোনটা শুনেই মনে হচ্ছে এটা একটা সীমাবদ্ধতা। আমি তো এটাকে একটা পজিটিভ জিনিস হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার আমি টোনে সীমাবদ্ধতা বলছি না তো আসিফ ভাই। না, আমি সীমাবদ্ধতা বলছি না তো, আমি আর কি এই কিন্তু আমি আমি বলছি যে আপনার টোন থেকে, আপনার বলার ভঙ্গিটা থেকে আমার মনে হচ্ছে যে টোন থেকে মনে হলে সেটার জন্য আমি সরি, কিন্তু আমি আসলে সেটা আসলে আমি সরাসরি আমি বলছি না। আচ্ছা, টোন থেকে যদি মনে হয় সেজন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। কারণ ওই যে একটা আলোচনার মধ্যে তো কথার একটু উঁচু নিচু হয় আর কি, ওই কারণে হতে পারে সেটা। আমি আর কি সেটা সম্বন্ধে আবার ছিলাম না, সরি। ঠিক আছে। আর কি কোনো পয়েন্ট আছে আপনার বলার মতো? না আসিফ ভাই, না, আজকে এটাই একটু জানার ছিল। তো পরবর্তীতে যদি কোনো এরকম থাকে তাহলে আমি আবার যুক্ত হবো। আপাতত ধন্যবাদ আমাদের। আপনি জিনিসটা আল্লাহর ওয়াস্তে এই কামটা একটু করেন ভাই। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই যে যেটা, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, হ্যাঁ, এটা খুঁজে দেখেন তো ভাই, দেখেন তো ভাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের আপনার কোরআন পাবলিশড কোরআন আছে ভাই, ঠিক আছে? তো আপনি একটু দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি। আপনি ওখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখেই ভাই আপনি মানে
মানে হয়ে প্রেস যাবেন। শব্দটা আমি দেখেছিলাম, এটা কিন্তু নিয়ে আমি ইকবাল ভাই, ভেরিফাই করিনি। এটা নিয়ে আরেকটা মজার ঘটনা আছে ইকবাল ভাই। কয়েকদিন আগে অক্সফোর্ড ইউনিয়ন থেকে একটা ইনভাইটেশন আসছে বাংলাদেশের কয়েকজন, এই যে মানে শিবিরের কয়েক নেতা, আচ্ছা। তারা ফেসবুকে ভাষায় ভাষায় ফেলতেছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে ইনভাইট করছে স্পিচ দেওয়ার লেগা, হ্যাঁ ইংল্যান্ডে আমরা যাইতাছি, এই যে দেখ, এই দেখ বাঙালি দেখ, আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার লেগা যাইতাছি। হ্যাঁ, বিরাট মানে বিরাট অবস্থা ভাই। ধুমধুমার বাংলাদেশের মানে পুরা বাংলাদেশ খাইপা গেছে। খাইপা যাওয়ার পরে দেখা গেল যে অক্সফোর্ড ইউনিভার্সিটি না, অক্সফোর্ড ইউনিয়ন, যেটা যে কেউ ভাড়া নিতে পারে, ওই হলরুম যে কেউ, যে কোনো চুনা হাগা গিয়া ওইখানে কইতে পারে যে আমি এই টাকা দিব, আমার ভাড়া দে, তখন ওই হলরুমটা ভাড়া দিব, এবং সে তার পছন্দ মতো দুই চারটা বাংলাদেশের থেকে দুই চারটা চুনা হাগা, মনে করেন মুশফিক মিনারেও ইনভাইট করে বানাইলো। ওই ইনভাইট করলে ওই ইনভাইটেশন লেটার দেখাইয়া তখন ভিসা এম্বাসিতে যাইতে হবে ভিসা পাওয়ার জন্য, যে আমার এই জায়গায় ইনভাইট করছে, তোরা আমার ভিসা দে। এই অক্সফোর্ড ইউনিয়নের মানে নিমন্ত্রণে এই শিবিরগুলা এই যে অক্সফোর্ডে গেছে, কিন্তু তারা বাংলাদেশে ভাব করতেছে বিশ্ব জয়, অক্সফোর্ড জয় করে এলাম, বুঝছেন? এই একটা অবস্থা। না না, আসিফ ভাই, এটা তো আরেকটা খুব মারাত্মক উদাহরণ আছে আপনার। ওই যে আপনার দেলোয়ার হোসেন সাইদি বললো যে অক্সফোর্ড কি জানো, হিউস্টন ইউনিভার্সিটিতে আমার একটা প্রোগ্রাম ছিল। একদম একই জিনিস ভাই। ভাই হিউস্টন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ টেক্সাস হিউস্টন তোরে ইনভাইট করে নাই ভাই। ওখানে ওই তো চুনা হাগা যারা আপনার মুমিন যারা, যেহেতু এটা একটা পাবলিক, একটা 5 তলা বিল্ডিং এ 3 তলায় একটা ইউনিভার্সিটি নাম দিছে, ওইটা না ইউনিভার্সিটি না, কলেজ নাম দিছে, সেই কলেজটা মনে হয় তারা ইনভাইট করছিল এরকম। না 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 ভাই, না আসলে আসিফ ভাই, ইউনিভার্সিটি অফ টেক্সাস হিউস্টন যেটা, এটা তো বড় একটা আপনার ইনস্টিটিউশন, নো ডাউট। কিন্তু যেহেতু এটা একটা পাবলিকলি ফান্ডেড একটা ইউনিভার্সিটি, এখানকার আপনি যেটা বললেন হলরুম আবিজাবি এগুলো ভাড়া করা যায়, বুঝতে পারছেন? এবং যেহেতু এটা কমার্শিয়াল না, এটা আসলে কমই ভাড়া করা যায়, বুঝছেন? তো এখানে ধরেন কিছু এই হিউস্টনে থাকা বাঙালি কিছু মুসলিম ধরেন বললো যে না, আমরা দেলোয়ার হোসেন সাইদির লয়াম এখানে এখানে বক্তব্য দেবে। এর মানে তো এইটা না যে ভাই সে যখন এবার বলে যে হিউস্টন ইউনিভার্সিটিতে আমার একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, কিংবা ধরেন সে গেছে আপনার ওই জনসন স্পেস সেন্টার, যেটা ভিজিটর সেন্টার, যেটা ওখানে যে কেউ ভাই টিকিট কাটে ঢুকতে পারে, বুঝছেন? হ্যাঁ, তো ওইখানে ঢুকে যদি বলে যে নাসা থেকে ঘুরে আসলাম, এই একই কাতারে হয় আর কি জিনিসটা। নাসার সিকিউরিটি গার্ডরা আমারে দেখা স্যালুট মারলো, হ্যান করে হেডটা চলে গেলাম ভেতরে। হ্যাঁ, এটা তো মানে তো ব্যাপারটা সেরকম না। নাসার হয়তো সিকিউরিটি গার্ডরা সবারই দেখলে স্যালুট মারে এরকম। এটা হতে পারে। আর আপনি যদি যেগুলো আপনার পাবলিকের জন্য যেগুলো উন্মুক্ত, আপনি যেহেতু ওখানে অনেক বাচ্চা কাচ্চারা যায়, অনেক সময় এরকম হয় আর কি, যে ওরা ফিচার করে যে আজকে আমাদের এখানে একজন রিয়েল অ্যাস্ট্রোনট থাকবেন, তোমাদের সমস্ত এই বা একজন রিয়েল ইঞ্জিনিয়ার থাকবেন, রিয়েল সায়েন্টিস্ট রিসার্চার থাকবেন, তোমাদের যত প্রশ্ন আছে উত্তর দিবেন। তো ধরেন আপনি গেলেন কিন্তু টিকিট কাইটা, ঠিক আছে, ধরো যে দেলোয়ার হোসেন সাইদি, অনেকে ধরো তার সাথে হয়তো কথা হয়েছে, একজন অ্যাকচুয়াল অ্যাস্ট্রোনট কথা হয়েছে, হে যদি বলে যে ভাই তার লগে সাক্ষাৎ করায় দিছে, হ্যাঁ, তার জন্য কিন্তু এইটা ওয়াজে বলছে ভাই, বুঝছেন? তো কি বলুন ভাই, তো এগুলোর ভিতরে একটু পার্থক্য আছে আর কি। যাই হোক, মোহাম্মদ ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ যুক্ত করার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন।